প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কোভিড-19 কারণে এখন তোমরা সকলেই ঘরবন্দি, সে কারণে আমরা এইভাবেই আপাতত পড়াশোনাটা চালানোর চেষ্টা করব। আজকে আমি শুরু করব ক্লাস 9-এর ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা শুরু করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে সালোক সংশ্লেষ কি, অর্থাৎ কাকে বলে। সালোক অর্থাৎ স্বযুক্ত আলোক, সূর্যের আলোর উপস্থিতিতে যে সংশ্লেষ হচ্ছে, অর্থাৎ পাতার মধ্যে গাছের খাবার তৈরি হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো সালোক সংশ্লেষ। এবার শুধু কি সূর্যের আলোকে কাজে লাগিয়ে পাতার মধ্যে খাবার তৈরি হয়, না আরো অনেক উপাদান লাগে? শুধুমাত্র সূর্যের আলোকে দিয়ে কিন্তু খাবার তৈরি হবে না। আলো ছাড়াও কি হয় না, গাছ মাটি থেকে জল শোষণ করে, যেটা এই কাণ্ডের মধ্যে দিয়ে জাইলেম বাহিকার মধ্যে দিয়ে পৌঁছচ্ছে পাতায়। পাতা সূর্যের আলোকে নিচ্ছে, মাটি থেকে জল শোষণ করছে, আর কি বাতাস থেকে, বায়ুমণ্ডল থেকে নিচ্ছে CO2 কে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে। বাতাস থেকে নিচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডকে। এই উপাদানগুলোর সাহায্যেই গাছ পাতার মধ্যে, অর্থাৎ গাছের রান্নাঘরের মধ্যে যে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করছে, তাকেই আমরা বলছি এটা হচ্ছে গ্লুকোজ জাতীয় খাবার। কোথায় করছে না পাতার মধ্যে। পাতার কোন অংশে না ক্লোরোপ্লাস্টে। সেই প্রক্রিয়াটাকেই আমরা বলছি সালোক সংশ্লেষ। ঠিক আছে, অর্থাৎ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ বা গাছ মাটি থেকে শোষিত জল, সূর্যের আলো, বাতাসের কার্বন ডাই অক্সাইড এদের সহযোগিতায় পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টের মধ্যে এক শর্করা জাতীয় খাবার, যা গ্লুকোজ বা শর্করা নামে পরিচিত, তৈরি করে, তাকেই আমরা বলছি সালোক সংশ্লেষ। গ্লুকোজের সংকেতটা যদি আমরা লিখি তাহলে হবে C6H12O6, অর্থাৎ এটাই হচ্ছে গ্লুকোজের সংকেত। এবার শুধুমাত্র কি এই শর্করা জাতীয় খাবার তৈরি হয়, না আরো অনেক কিছু তৈরি হয়? গ্লুকোজ ছাড়াও তৈরি হচ্ছে অক্সিজেন এবং জল। জলকে যেমন ব্যবহার করে উদ্ভিদ, পুনরায় আবার জল কিন্তু বাইরে বেরিয়েও যায়। এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে পরে জানব। এইবার আসছি রাসায়নিক সমীকরণ। সালোক সংশ্লেষের এই বিক্রিয়াটা হতে গেলে কি রাসায়নিক সমীকরণ প্রয়োজন? রাসায়নিক সমীকরণ মানে কি কি উপাদান লাগছে বিক্রিয়াটা হতে গেলে? 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু H2O অর্থাৎ জল, এই দুটো মিলে আর কি কি লাগছে? সূর্যালোক বা সূর্যের আলো। কোথায় ঘটছে বিক্রিয়াটা? পাতার ক্লোরোপ্লাস্টে। তৈরি হচ্ছে কি? গ্লুকোজ বা শর্করা জাতীয় খাবার C6H12O6, আর 6 অণু অক্সিজেন। 6 অণু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছিল, কিন্তু তার বিনিময়ে ত্যাগ করলো কি 6 অণু অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন যেটা উৎপন্ন হলো সেটা বাইরে বেরিয়ে গেল, এটা হচ্ছে নির্গমন অর্থাৎ বাইরে বেরিয়ে যাওয়ার সাইন। প্লাস 6 অণু জল, 6H2O, অর্থাৎ 12 অণু জল নিয়ে বিক্রিয়াটা শুরু করেছিল, আর 6 অণু জল নিয়ে 6 অণু জল এরা ত্যাগ করে দিল, অর্থাৎ টোটাল কি 12 - 6 = 6 অণু জল এরা দেহ গঠনের কাজে, অর্থাৎ সালোক সংশ্লেষ বিক্রিয়াটার কাজে লাগালো। ঠিক আছে, এবার এই রাসায়নিক সমীকরণটার তাৎপর্যটা কি? যদি তাৎপর্য আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখলাম। যে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল মিলে তৈরি হলো
1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল। এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য। এছাড়া আর কি বলবো, এছাড়া হচ্ছে যে এখানে এই সালোক সংশ্লেষের এই যে বিক্রিয়াটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা শক্তি উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ শক্তি তৈরি করতে পারে এই বিক্রিয়াটা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন তৈরি হলো বাই প্রোডাক্ট বা উপজাত পদার্থ রূপে, এই অক্সিজেনের উৎসটা কি, অর্থাৎ কোথা থেকে এই অক্সিজেনটা এলো? এই অক্সিজেনের উৎস হচ্ছে ওই মাটির যে কৈশিক জল, অর্থাৎ উদ্ভিদের গৃহীত জল, এটাই হচ্ছে তার উৎস। এটা হচ্ছে রাসায়নিক সমীকরণের তাৎপর্য। এবারে আমরা জানবো সালোক সংশ্লেষের স্থান, অর্থাৎ সালোক সংশ্লেষ হয় কোথায়। সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল কলা। পাতার মেসোফিল কলার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেই ক্লোরোপ্লাস্টে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, যার ফলে তার মধ্যে সালোক সংশ্লেষ হয়। এখানে একটা অরিজিনালি পাতা নেওয়া হয়েছে, যেটাকে আমাদের খালি চোখে দেখা সম্ভব নয় যেখানে কোন অংশে মেসোফিল কলা রয়েছে। এবার এই পাতাটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে রাখি, তাহলে দেখতে পাবো এই পাতার ভেতরে যেখানে যেখানে মেসোফিল কলা রয়েছে সেই অংশগুলোতে ক্লোরোফিলে ভর্তি এবং সেই অংশগুলোতেই সালোক সংশ্লেষ হচ্ছে। এছাড়া পাতার মধ্যে 2 ধরনের প্যারেনকাইমা থাকে। এক ধরনের লম্বাকৃতি প্যারেনকাইমা, যেটাকে আমরা বলছি প্যালিসেড প্যারেনকাইমা, আর এক ধরনের অপেক্ষাকৃত চ্যাপ্টা বা গোলাকৃতির প্যারেনকাইমা, যেগুলোকে বলছি স্পঞ্জি প্যারেনকাইমা। এই প্যালিসেড আর স্পঞ্জি কিন্তু মেসোফিল কলার মধ্যেই থাকে, এবং এই প্যালিসেড আর স্পঞ্জির মধ্যেও প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকায় এই অংশগুলোতে সালোক সংশ্লেষের হার সবসময় বেশি হয়। এছাড়া শুধুমাত্র পাতা নয়, যে সমস্ত উদ্ভিদের কাণ্ডটাও সবুজ রঙের, অর্থাৎ কাণ্ডতে ক্লোরোফিল রয়েছে, এরকম কিছু উদ্ভিদ যেমন হচ্ছে ধরো লাউ, কুমড়ো, তারপর ফণিমনসা, এই সমস্ত উদ্ভিদের কচি কাণ্ডের মধ্যেও সালোক সংশ্লেষ হয়, যেহেতু কালারটা সবুজ। এছাড়া ফুলের যে বোটা বা বৃন্ত, সেটাও সবুজ রঙের, সেখানেও সালোক সংশ্লেষ হচ্ছে। গুলঞ্চ বলে এক ধরনের মূল হয়, যেটা ব্লাড সুগার কমাতে সাহায্য করে, সেই গুলঞ্চের মূলের কালারও কিন্তু সবুজ। মূল মাটির নিচের অংশ, অথচ রং সবুজ হওয়ায় সেই অংশে ক্লোরোফিল থাকে বলে সেই অংশেও সালোক সংশ্লেষ হয়। এছাড়াও অর্কিড বলে এক ধরনের শোভাবর্ধক বা অর্নামেন্টাল প্ল্যান্ট আছে, সেই অর্কিডের বায়বীয় মূলের মাধ্যমেও কিন্তু সালোক সংশ্লেষ হয়ে থাকে। অর্থাৎ শুধুমাত্র পাতাতেই যে সালোক সংশ্লেষ হবে তাই নয়, এই সমস্ত অংশগুলোতেও, যেমন যেগুলো বললাম, কচি কাণ্ড, লাউ, কুমড়ো, ফণিমনসা এদের, ফুলের বোটা বা বৃতিতে, গুলঞ্চের আত্তীকরণ মূলে এবং অর্কিডের সবুজ বায়বীয় মূলেও সালোক সংশ্লেষ হয়। এবার সালোক সংশ্লেষক অঙ্গাণু আমরা তাহলে কাকে বলবো? অবভিয়াসলি এই ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের মধ্যে যেহেতু সালোক সংশ্লেষ হচ্ছে, তাই এই ক্লোরোপ্লাস্টকেই বলবো সালোক সংশ্লেষকারী অঙ্গাণু, তাই তো? এইবার আমরা পড়ব সালোক সংশ্লেষের উপাদান, অর্থাৎ সালোক সংশ্লেষ এই বিক্রিয়াটা হতে গেলে কি কি উপাদানের প্রয়োজন। এই উপাদানকে বেসিক্যালি বা মূলত 2 ভাগে ভাগ করা হচ্ছে। এক ধরনের হচ্ছে প্রধান উপাদান, আর এক ধরনের হচ্ছে অপ্রধান বা সাহায্যকারী উপাদান। এবার প্রধান উপাদানের মধ্যে কোনগুলো আসবে? প্রধান উপাদান বলতে যে জিনিসগুলো বা যে উপাদানগুলো না হলেই নয়। তোমরা পড়েছো, সালোক সংশ্লেষের সংজ্ঞা বলার সময় প্রথমেই বললাম। 1 নম্বরে আসবে কে? তোমরাই বলো। প্রথমে আসছে জল, যেটা উদ্ভিদ মাটি থেকে শোষণ করছে যদি স্থলজ উদ্ভিদ হয়। জলজ উদ্ভিদ হলে তো জল থেকেই পেয়ে যাচ্ছে জলটা। আর এছাড়া অর্ধনিমজ্জিত উদ্ভিদ হলেও তারা বাতাসে জলীয় বাষ্প বা জল থেকে জল পেয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো ওয়াটার বা জল, যার সংকেত H2O, এটা একটা প্রধান উপাদান। দ্বিতীয় কি পড়েছি আমরা? বাতাস থেকে নিচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ যার সংকেত CO2। 3 নম্বর আমরা কি পড়লাম? প্রধান উপাদান, যেটা ছাড়া সালোক সংশ্লেষ হবেই না, এটা হচ্ছে সূর্যালোক বা লাইট। আর 4th অ্যান্ড লাস্ট ওয়ান উপাদান হচ্ছে
পাতার মেসোফিল কলার মধ্যেই থাকে, যেটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে দেখা যাচ্ছে যে এই চারটে উপাদানকে, অর্থাৎ জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক আর ক্লোরোফিল, এই চারটে উপাদানকে আমরা বলছি মেন এলিমেন্টস বা প্রধান উপাদান। এই চারটি উপাদানের জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাকি উপাদান যেগুলো মেন এলিমেন্টস নয় কিন্তু হেল্পিং এলিমেন্টস বা অ্যাডিশনাল বা সাহায্যকারী উপাদান, সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে তোমার এডিপি, এর সম্পূর্ণ নাম আমাদের জানতে হবে, অ্যাডিনোসিন ডাইফসফেট। এনএডিপি, যার সম্পূর্ণ নামও আমাদের জানতে হবে, এন ফর নিকোটিনামাইড, এ ফর অ্যাডিনিন, ডি ফর ডাইনিউক্লিওটাইড ট্রাইফসফেট, ঠিক আছে, বা ডাইনিউক্লিওটাইড ফসফেট। আচ্ছা, আরইউবিপি বা আরইউডিপি, রাইবিউলোজ বিসফসফেট বা রাইবিউলোজ ডাইফসফেট। এগুলো সবই হচ্ছে সালোক সংশ্লেষের সাহায্যকারী উপাদান, প্রধান উপাদান নয়। এবার এই যে দু রকমের উপাদান আমরা পড়লাম, প্রধান উপাদান আর সাহায্যকারী উপাদান, এই উপাদানগুলো সম্পর্কে আমরা কিন্তু অল্প বিস্তর ব্যাখ্যার মধ্যে যাব, অর্থাৎ কোন উপাদান কি কাজে সাহায্য করে। প্রধান উপাদান হিসেবে আমরা প্রথমেই পড়েছি কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আমরা কোথা থেকে পাবো? বাতাস থেকে। ঠিক একই রকম ভাবে সমস্ত উদ্ভিদই যে কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে পাবে এমনটা নয়, এটা উদ্ভিদের ভ্যারাইটিজের ওপর, অর্থাৎ তাদের কোন অংশে তারা আছে, উদ্ভিদগুলো জলে আছে না স্থলে আছে না অর্ধনিমজ্জিত অবস্থায় আছে, তার উপর ভিত্তি করে কার্বন ডাই অক্সাইডের প্রাপ্তিটা বোঝা যাবে। যেমন ধরো যারা হচ্ছে স্থলজ উদ্ভিদ, যেমন আম, জাম, কাঁঠালেরা, এই সমস্ত উদ্ভিদেরা কোথা থেকে কার্বন ডাই অক্সাইডকে পাবে? বাতাস থেকেই পেয়ে যাবে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড। যারা হচ্ছে জলজ উদ্ভিদ, যেমন ধরো পদ্ম, কচুরিপানা, টোপাপানা, এই সমস্ত উদ্ভিদেরা যারা জলে নিমজ্জিত থাকে, তারা কোথা থেকে পাবে? তারা জলের মধ্যেই যে কার্বনেট আর বাইকার্বনেট যৌগ আছে সেখান থেকে তারা কার্বন ডাই অক্সাইড পাচ্ছে। আর যারা অর্ধ নিমজ্জিত, অর্থাৎ জলের মধ্যে হাফ ডুবে রয়েছে, পুরোপুরি নিমজ্জিত নয়, সেই সকল উদ্ভিদেরা তাদের বায়বীয় অংশের সাহায্যে, অর্থাৎ বায়বীয় অংশ মানে ধরো এটা যদি একটা প্ল্যান্ট হয়, এটা জলে নিমজ্জিত অংশ, উদ্ভিদের এই অংশটা জলে নিমজ্জিত রয়েছে, আর এখানে ধরো গাছটা। এইবার ধরো যে অংশটা জলের নিচে রয়েছে সেই অংশটা নয়, যে অংশটা জলের ওপরে রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে বায়ুর সংস্পর্শে আছে, অর্থাৎ বাতাসের সংস্পর্শে আছে বলে এটা বায়বীয় অংশ। এই বায়বীয় অংশের সাহায্যেই তারা কিন্তু প্রয়োজনীয় CO2টাকে গ্রহণ করবে। বুঝা গেল? তাহলে এটা কিন্তু ওই যে প্রথমেই বললাম উদ্ভিদের প্রাপ্তিস্থান ভেদে আলাদা হবে। এবার এই কার্বন ডাই অক্সাইডটা নিয়ে হবেটা কি? কি দরকার কার্বন ডাই অক্সাইডের? এবার ভূমিকা যদি বলি কার্বন ডাই অক্সাইডের, তাহলে সবার আগে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদানই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি না থাকে তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই ব্যাহত হবে, বাধাপ্রাপ্ত হবে, সালোক সংশ্লেষ হবে না। ঠিক আছে? এছাড়া এই সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদ, আমরা আগে পড়েছি যে খাবার তৈরি করে গ্লুকোজ, যার সংকেত আর একবার লিখি C6H12O6। এই যে C6H12O6 এর যে সি, অর্থাৎ যে কার্বন, এই কার্বনটা কোথা থেকে আসে জানো? এই কার্বনটা আসে এই বাতাসের এই কার্বন ডাই অক্সাইডের CO2 এই সি থেকেই কিন্তু এই গ্লুকোজের কার্বনটা এর মধ্যে প্রবেশ করে, অর্থাৎ অঙ্গীভূত হয় কোষস্থ যৌগে। এই কার্বনটা এইভাবে বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকেই এই কার্বনটা গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হয়, যেটাকে আমরা অঙ্গারাত্মীকরণ বলছি। আর সালোক সংশ্লেষে যে এই উৎপন্ন যে গ্লুকোজ, এই গ্লুকোজ আর অক্সিজেন এই দুটোর উৎসই হলো এই CO2, অর্থাৎ CO2 থেকেই আমরা কিন্তু এই
গ্লুকোজটা পাবো, আবার যে অক্সিজেনের নির্গমন ঘটে বিক্রিয়াতে আমরা দেখেছি, সেই অক্সিজেনটাও কিন্তু আমরা এই কার্বন ডাইঅক্সাইড থেকেই পাচ্ছি। এবার সেকেন্ড আসছি দ্বিতীয় প্রধান উপাদানে, সেটা হচ্ছে জল। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা ছাড়া সালোক সংশ্লেষ কোনোভাবেই সম্ভব নয়। এই জলেরও কিন্তু উদ্ভিদের ভ্যারাইটি রয়েছে। জলের গুরুত্ব বুঝতে গেলে প্রথমে হচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলো স্থলজ, অর্থাৎ ডাঙায় থাকে, লিচু, আম, জাম, নিম, কাঁঠাল, পেয়ারা, কুল, যত রকম উদ্ভিদ রয়েছে, এই সকল উদ্ভিদেরা জল কোথা থেকে পাবে? মাটি থেকে পাবে। মাটির কোন জলটা নেয়? সম্পূর্ণ জল নয়, জলের কিন্তু আবার ভাগ রয়েছে। তোমাদের এইটুকু জানলেই হবে, এরা হচ্ছে মাটির যে ক্যাপিলারি ওয়াটার, অর্থাৎ যে কৈশিক জল, সেই কৈশিক জলটা এরা গ্রহণ করে, স্থলজ উদ্ভিদেরা। যারা ভাসমান উদ্ভিদ, অর্থাৎ জলে ভেসে থাকে, কচুরিপানা, শাপলা, এরা। যারা নিমজ্জিত উদ্ভিদ, পুরোপুরি জলের মধ্যে ডুবে থাকে, হাইড্রিলা বা শ্যাওলা জাতীয় উদ্ভিদ, বা অর্ধ নিমজ্জিত, যেমন হচ্ছে তোমার অর্ধ নিমজ্জিত উদ্ভিদ হচ্ছে কি, হাফ জলের মধ্যে ডুবে থাকে, হাফ জলের ওপরে থাকে, যেমন বলতে পারো পদ্ম। এই সমস্ত উদ্ভিদেরা কি করে না, জলাশয়ের জল থেকে প্রয়োজনীয় জলটা পেয়ে যায়। এদের আর মাটির কৈশিক জলে তো দরকার নেই, কারণ এরা তো মাটির সংস্পর্শে থাকে না, এরা থাকে জলের মধ্যে। তাহলে জল থেকে প্রয়োজনীয় জলটা পেয়ে যাচ্ছে জলাশয় থেকে, যে জলাশয়ে এরা থাকছে। আর পরাশ্রয়ী উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদেরা অন্য কোনো উদ্ভিদকে আশ্রয় করে বড় হয়, সেই সকল উদ্ভিদেরা কোথা থেকে জল পায় না, বাতাসের যে জলীয় বাষ্প, সেখান থেকে এরা জলটাকে সংগ্রহ করে। কেন? কারণ এরা মাটির সংস্পর্শেও থাকে না, আবার জলাশয়ের জলের সংস্পর্শেও থাকে না। তাই এদের জল পাওয়ার রাস্তাটাই হচ্ছে বাতাস, বাতাসের জলীয় বাষ্প।